সবাই একটু দ্রুত জয়েন করো। নিয়ন হচ্ছে লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, আর সবাই বলো দ্রুত জয়েন করতে। আজান দিয়ে দিবে আজকে মাগরিবের শেষ করতে করতে। সবাই একটু দ্রুত জয়েন করো। লেকচার রেডি করতে করতে আমি একদম শেষ। থিওরি বেসড লেকচার তো এই জন্য রেডি করা একটু কষ্ট, খুবই কষ্ট। সবকিছু ঠিক আছে কিনা এটা একটু কমেন্টস করো, যে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করো। সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা কমেন্টস করো। আচ্ছা, ক্লিয়ার, স্পষ্ট, ঠিক আছে। কতগুলা পেজ তা জানি না, অল্প পেজ, বেশি না, এই যে এই কয়টা। দেখো, তাহলে এটা হচ্ছে আমরা একটু দ্রুত লেকচার করব, তোমরা একটু রেসপন্সটা হচ্ছে খুব তাড়াতাড়ি কমেন্টস করতে হবে। তাহলে দেখো যে গভীরতা এবং আপাত গভীরতা, আপাত সরণ সংক্রান্ত একটা বিষয় প্রথমেই। জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে পার্টটা আছে, একটা হচ্ছে গভীরতা আপাত, এটা একদম 5 স্টার কোশ্চেন। দেখো যে সাপোজ এটা একটা পুকুর, পুরাটা পানি দিয়ে আছে, তাহলে এখানে যদি পানি থাকে, সাপোজ এটা বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কি পানি মাধ্যম, তো আমি এইখান থেকে চোখ রাখলাম, তো আমি এটাকে দেখব, এই তলদেশের দিকে যদি চোখ দেই, এই তলদেশটা আমার এখানে বস্তু থাকলে পুরা এইটুক হচ্ছে বস্তুর দূরত্ব, পি থেকে আর পর্যন্ত বস্তুর দূরত্ব ইউ। আমি যদি এখান থেকে দৃষ্টি ফেলি, তাহলে আমার দূরত্বটা, এই যে দৃষ্টিটা চলে আসবে, বিম্ব তৈরি হবে কোথায়, কিউ বিন্দুতে। তাহলে বিম্বের দূরত্ব হচ্ছে পি থেকে কত, কিউ, পি কিউ। তাহলে দেখো পুরা দূরত্বটা হচ্ছে বস্তুর দূরত্ব পি আর, আর আমার এখান থেকে বিম্ব পাচ্ছি কত, পি কিউ। যদি আমি চোখ এখানে দৃষ্টি দেই, তাহলে আমার এখান থেকে দূরত্ব হচ্ছে কত, পি কিউ। এখন দেখো আমরা এটা থেকে প্রতিসরাঙ্ক নিতে পারি, প্রতিসরাঙ্ক ইকুয়াল টু হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। তার মানে বস্তুর দূরত্ব ডিভাইডেড বাই কি, বিম্বের দূরত্ব। মেইনলি মনে রাখবা প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই কি, আপাত গভীরতা। আপাত কোনটুকু, এই যে যেটুকু আমার মনে হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত। এখন দেখো যদি বলে আপাত সরণ, তাহলে সেই ক্ষেত্রে প্রকৃত প্রকৃত গভীরতা মাইনাস কি আপাত গভীরতা, এটা মাইনাস করে দিতে হবে। যদি আমাদের বলে আপাত সরণ কত, সেই ক্ষেত্রে আমরা প্রকৃত থেকে আপাত গভীরতাটা মাইনাস করলে, এই যে এইটুকু হচ্ছে আমাদের আপাত সরণ, কিউ থেকে আর পর্যন্ত আপাত সরণ। এখন দেখো একটা পুকুরে প্রকৃত গভীরতা 6 মিটার, যদি পানির প্রতিসরাঙ্ক 4/3 হয়, পুকুরের তলদেশের একটা মাছকে কত উপরে মনে হবে, অসংখ্যবার আসছে এটা। এবার বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা পুকুরের প্রকৃত গভীরতা 6 মিটার, যদি পানির প্রতিসরাঙ্ক 4/3 হয়, পুকুরের তলদেশের একটা মাছকে কত উপরে মনে হবে। সবাই অ্যান্সার দিবা, কত উপরে মনে হবে। তাহলে দেখো আমাদের প্রকৃত গভীরতা দেওয়া আছে, তাহলে আপাত গভীরতা ইকুয়াল টু, আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত, প্রকৃত কত 6 আর মিউ হচ্ছে কত 4/3, তাইলে হচ্ছে 4.5 মিটার। এটা আমাদের আপাত গভীরতা, প্রকৃত ডিভাইডেড বাই কত, মিউ। তাহলে যদি বলে কত মিটার, এখন বলছে কত উপরে মনে হবে, তাহলে আমাদের চাইছে কি আপাত সরণ, আপাত সরণ, আপাত সরণ। তাহলে কি হবে, প্রকৃত মাইনাস আপাত, তাহলে 6 মাইনাস 4.5 ইকুয়াল টু হচ্ছে 1.5 মিটার। তাহলে কত উপরে মনে হবে, 1.5 মিটার। কত নিচে মনে হবে, কত নিচে মনে হবে, 1.48 না 1.5 হবে। কত নিচে মনে হবে দেখো, তাহলে যদি বলে কত নিচে মনে হবে, তাহলে এটার অ্যান্সার হবে 4.5।
যদি কোশ্চেনে বইলা দেয় কত নিচে মনে হবে, তার মানে এটা আসলে চাইছে কি মান, আপাত গভীরতা চাইছে। আর যদি বলা হয় যে কত উপরে মনে হবে, তাইলে চাইছে কি আপাত সরণ। ঠিক আছে, কতটুকু উপরে মনে হবে এটার মানে চাইছে আপাত সরণ, আর কত নিচে হবে এটার মানে চাইছে কত আপাত গভীরতা। এটা নিয়ে ভেজাল করা যাবে না। যদি এইখানে বলতো কত নিচে মনে হবে, তাহলে অ্যান্সার হবে 4.5। কত উপরে মনে হবে মানে আপাত সরণ 1.5। 1.5। তাহলে দেখো একটা পুকুরের প্রকৃত গভীরতা 6 মিটার, পানির প্রতিসরাঙ্ক 4/3 হয়, পুকুরের তলদেশের একটা মাছকে কত উপরে মনে হবে, তাহলে 1.5 মিটার উপরে মনে হবে, আর নিচে মনে হবে কত 4.5 মিটার। যদি বইলা দেয়, অনেক সময় কোশ্চেনে এরকম বলা থাকে যে কত উপরে মনে হবে, এটার অ্যান্সার 1.5 অপশনে থাকবে না। ধরো 4.5 আছে, তখন এটা দাগাবা। তখন কোশ্চেন কর্তা আসলে কত উপরে মনে হবে মানে বুঝাইছে আপাত গভীরতা কত। যদি অপশনে এই 1.5 না থাকে, তখন দাগাবা কত 4.5। আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখো, কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটা পুরু কাচ প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। কাচ খণ্ডের উপরে খাড়া, নিচের দিকে তাকালে কাগজের উপর একটা দাগ কাচের প্রান্ত হতে 6 সেন্টিমিটার নিচে দেখা যায়। কাচ খণ্ডটির পুরুত্ব কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, খুবই সহজ কোশ্চেন। পুরুত্ব মানে প্রকৃত গভীরতা চাইছে, তাহলে প্রকৃত গভীরতা কত? পুরুত্ব মানেই প্রকৃত গভীরতা চাইছে। প্রকৃত গভীরতা ইকুয়াল টু মিউ গুণন আপাত। তাহলে দেখো, আপাত আমাদের মিউ এর মান আছে কত 1.5, মানে 3/2 গুণন 6। তাহলে দেখো আমাদের এখান থেকে পাচ্ছি 9 সেন্টিমিটার। 9 কি সেন্টিমিটার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আসছিল 19-20। কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটা পুরু কাচ খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটা দাগ কাচের প্রান্ত হতে 6 সেন্টিমিটার নিচে দেখা যায়। কাচ খণ্ডটির পুরুত্ব কত? পুরুত্ব মানে কি প্রকৃত গভীরতা, আর মনে হয় এত নিচে দেখা যায়, এটার মানে হচ্ছে আসলে আমাদের কি চাইছে, দেওয়া আছে আপাতটা। তাহলে আপাত গুণন প্রতিসরাঙ্ক সমান আমরা জানি কি প্রকৃত। তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার। ভেরি গুড। নিয়ন 9 সেন্টিমিটার, মুনিয়া 9, আফ্রিদা হোনা 9, স্বর্ণালী 9। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। 9 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, পারছিল কে কে? তাহলে দেখো, একটা এখান থেকে আমাদের এই টপিক্সটা মেইন বিষয় হচ্ছে এই দুইটা সূত্র। প্রতিসরাঙ্ক সমান হচ্ছে প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, আর আপাত সরণ হচ্ছে প্রকৃত মাইনাস কি আপাত। এই দুইটা সূত্র মনে রাখলেই হবে। যদি বলা থাকে আপাত সরণের কথা, ডাইরেক্ট বইলা দিবে না, বলবে কত উপরে মনে হয়, তাহলে আমরা বের করব আপাত সরণ। কত নিচে মনে হয়, বের করব আপাত গভীরতা। দেখো, জলাশয়ের তলদেশ উহার প্রকৃত গভীরতার কতটুকু উপরে দেখা যাবে। জলাশয়ের তলদেশ উহার প্রকৃত গভীরতার কতটুকু উপরে দেখা যাবে। এই যে আপাত সরণ চাইছে, আপাত সরণ ইকুয়াল টু আমরা জানি কি, আপাত সরণ ইকুয়াল টু আমরা দেখো আমরা হচ্ছে আপাত সরণ সম্পর্কে তো এটাই তো জানি যে আমাদের আপাত সরণ মানে হচ্ছে কি প্রকৃত গভীরতা মাইনাস হচ্ছে কি আপাত গভীরতা। আমাদের আপাত সরণ হচ্ছে প্রকৃত গভীরতা মাইনাস হচ্ছে কি আপাত গভীরতা। এখন দেখো, প্রকৃত গভীরতা আমরা জানি কত ইউ, আপাত গভীরতা মানে আমরা জানি কি প্রকৃত ডিভাইডেড বাই মিউ, প্রকৃত ডিভাইডেড বাই কি মিউ। তাহলে পানি জলাশয় যেহেতু, তাহলে ইউ মাইনাস 4/3, তাহলে 3u ডিভাইডেড বাই কত 4, তাহলে এটা হচ্ছে 1/4u। তাহলে 1/4 কি দেখা যাবে উপরে, 1/4 u/4। ভেরি গুড নিয়ন 1/4, মিফতাহুল মনিয়া u/4। ভেরি গুড, ঠিক আছে। আপাত সরণ চাইছে কতটুকু উপরে দেখা যাবে। আপাত সরণ মানে প্রকৃত মাইনাস আপাত। চিটাগাঙে আসছে, রাজশাহী 17-18-তে আসছে। তাহলে দেখো, রাজশাহী 17-18-তে মনে হয় আসছিল। তাহলে দেখো, প্রকৃত হচ্ছে ইউ,
আর আপাত গভীরতা হচ্ছে প্রকৃত ডিভাইডেড বাই কত মিউ। মিউ এর মান হচ্ছে 4/3, মানে কত, থ্রিটা উপরে চলে গেছে, তাহলে ভাগ করলে কত হয় 1/4 ইউ, বা ইউ বাই কত 4। ভেরি গুড। অপশনে ছিল ইউ বাই 1/4, কতটুকু উপরে মনে হবে 1/4 অংশ। এই টপিক্সটা সবার ক্লিয়ার কিনা? গভীরতা সংক্রান্ত প্রকৃত আপাত, এটা ক্লিয়ার কিনা সবার? ইউ বাই 4, ভেরি গুড, ঠিক আছে। নেক্সট টপিক্স, প্রিজম। একটু দ্রুত পড়তে হবে আমাদের, কারণ আজান দিয়ে দিলে তখন একটু সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেখো তাহলে আমরা এখন শিখবো প্রিজম। প্রিজম সম্পর্কিত এ টু জেড তথ্য আগে জানবো। দেখো প্রিজম কাকে বলে, ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। প্রিজম কাকে বলে? দুটি পরস্পর হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো সমসত্ব প্রতিসারক মাধ্যমকে বলা হয় প্রিজম। দুটি পরস্পর হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো সমসত্ব প্রতিসারক মাধ্যমকে বলা হয় প্রিজম। প্রিজমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু হচ্ছে মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম বাই 2 আর সাইন এ বাই 2। ডেল এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, আর এ হচ্ছে আমাদের কি প্রিজমের কোণ, প্রিজম কোণ। এ হচ্ছে প্রিজম কোণ। এখন দেখো সরু প্রিজম, আরেকটা আছে সরু প্রিজম। সরু প্রিজমের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে বিচ্যুতি কোণ ইকুয়াল টু মিউ মাইনাস 1, মানে প্রতিসরাঙ্ক -1 গুণন কি এ, মানে কি এ হচ্ছে প্রিজম কোণ। তাইলে একটা প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন এ প্লাস ডেল এম বাই 2, সাইন এ বাই 2। এটা কিভাবে আসছে পরে দেখাচ্ছি। দেখো ন্যূনতম বিচ্যুতি অবস্থানে I1 সমান আমরা জানি I2, R1 সমান কি জানি R2। আবার আমরা একটা সূত্র জানি, ডেল এম সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস কত এ। যদি ন্যূনতম বিচ্যুতি অবস্থানে I1 সমান I2 হয়, তাহলে এটা সমান এটা, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ডেল এম বাই 2 সমান কত 2i। তাহলে I সমান লিখতে পারি এ প্লাস ডেল এম বাই কত 2। আবার আরেকটা সূত্র জানি, এ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে দুইটাই সমান, তাহলে দুইটাকে যোগ করলে লিখতে পারি 2r। তাহলে আর সমান লিখতে পারি কত এ বাই 2, ঠিক আছে, এ বাই 2, কারণ R1 সমান কি R2। এখন আমরা মিউ সমান সূত্র আগেই শিখে আসছি, সাইন আই বাই সাইন কত আর। আই এর পরিবর্তে বসায় দিছি এ প্লাস ডেল এম বাই 2, আর এর পরিবর্তে বসায় দিছি এ বাই 2। এই যে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে এই সূত্রটা এখান থেকে আসছে যে প্রিজমের প্রতিসরাঙ্ক সাইন এ প্লাস ডেল এম বাই 2 আর হচ্ছে সাইন এ বাই কত 2। আর সরু প্রিজম হইলে সেটার ক্ষেত্রে ডেল্টা মানে বিচ্যুতি কোণ ইকুয়াল টু মিউ মাইনাস 1 গুণন কি এ। এখন দেখো ন্যূনতম বিচ্যুতি অবস্থান কোনটা, গ্রাফটা কেমন। এই উপরের দিকে হচ্ছে বিচ্যুতি কোণ, আর এই দিকে হচ্ছে কি আপতন কোণ। বিচ্যুতি কোণে আপতন কোণ বাড়তে বাড়তে বিচ্যুতি কোণের এমন একটা মান আসে, এমন একটা সময় আসে যেটা আপতন কোণ প্রথমে কি হয় বাড়তেছে, বিচ্যুতি কোণটা প্রথমে কি হচ্ছে কমতেছে। তো কমতে কমতে এরকম একটা পয়েন্ট আসবে যার পরে সেই বিচ্যুতি কোণটা আর কমবে না, আবার বাড়তে শুরু করবে। এই যে এই সর্বনিম্ন পয়েন্টটাকেই বলা হয় ন্যূনতম বিচ্যুতি। তাহলে আপতন কোণের যে মানের জন্য বিচ্যুতি কোণের মানটা কি হয় সর্বনিম্ন হয়, এই সর্বনিম্ন বিচ্যুতি কোণটাকেই বলা হয় কি ন্যূনতম বিচ্যুতি। এটার গ্রাফটা হচ্ছে এরকম, এটা অনেক সময় আসে। এখন দেখো আলোকের বিক্ষেপণ বিচ্ছুরণ, এটা গেল প্রিজম, আমাদের প্রিজম। বিক্ষেপণ বিচ্ছুরণ একটা মেইন সূত্র মনে রাখতে হবে আমাদের। তরঙ্গ দৈর্ঘ্য এটার সাথে সবকিছুই ব্যস্তানুপাতিক। দেখো প্রতিসরাঙ্ক ব্যস্তানুপাতিক, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসরাঙ্ক কম, তার বিচ্যুতি কম, তার বিচ্ছুরণ কম, তার বিক্ষেপণ কম, তার ন্যূনতম বিচ্যুতি কম। এক সূত্রে লেখা নিছি, তরঙ্গ দৈর্ঘ্য যার যত বেশি হবে তার প্রতিসরাঙ্ক তত কম হবে, বিচ্যুতি তত কম হবে, বিচ্ছুরণ কম হবে, বিক্ষেপণ কম হবে, ন্যূনতম বিচ্যুতি কম হবে, কারণ সবগুলোর সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। একটা মাত্র বিষয়, এটা হচ্ছে আলোর বেগ, মাধ্যমে আলোর বেগ, এটার সাথে তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি ওই মাধ্যমে আলোর বেগ তত বেশি। আমরা জানি বর্ণালীতে কয়টা বর্ণ আছে? 7টা, 7টি বর্ণ। কি কি আছে? বেনিয়া, সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটা কিন্তু কতে কালো না, ঠিক আছে। অনেক সময় এবার আসছিল একটা 19-20 একটা কোশ্চেনে যে বর্ণালী ভাঙলে নিচের কোন বর্ণটি পাওয়া যায় না, অপশনে কালো ছিল।
কালো কিন্তু হবে না, সাদাও হবে না। এই দন্তে স দিয়ে কিন্তু সাদা না, এটা হচ্ছে সবুজ। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের বর্ণালী। দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা এই দিক থেকে কম, কম থেকে বেশি। যদি আমি এদিক থেকে এদিকে যাই তাহলে এইদিকে সবচেয়ে কম, কম থেকে কি হবে বেশি। তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কি কম। তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচাইতে কম হয়, বেগটাও সবচাইতে কম হবে, লাল আলোর বেগ সবচাইতে বেশি হবে। তারপর হচ্ছে বেগুনির প্রতিসরাঙ্ক লালের চাইতে বেশি, বিচ্যুতি লালের চাইতে বেশি, বিচ্ছুরণ লালের চাইতে বেশি, বিক্ষোভণ লালের চাইতে বেশি। তার মানে লাল আলোর এগুলা সবগুলা সবচাইতে কম। লাল আলোর প্রতিসরাঙ্ক সবচাইতে কম, বিচ্যুতি সবচাইতে কম, বিচ্ছুরণ সবচাইতে কম, বিক্ষেপণ সবচাইতে কম। কারণ কি, এটার তরঙ্গ দৈর্ঘ্য কি সবচাইতে বেশি। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার এগুলা সবগুলা কম হবে। আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা এইভাবে মনে রাখবো, বেগুনি সবচাইতে কম, তারপরে নীলের, তারপরে আসমানি, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, তারপরে কি লাল। তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচাইতে কি বেশি। এগুলা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। একটা বর্ণালী প্যান্ডেল আছে, এটা হচ্ছে প্যানেলের দৃশ্যমান আলো একটা অঞ্চল আছে। এই অঞ্চলে হচ্ছে বেনিয়া সহকলা সাতটা বর্ণ, যাদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হচ্ছে বেগুনির সব থেকে কম হবে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে লালের সবচেয়ে কি হবে বেশি হবে। এখন দেখো আর কয়টা টপিকস, যে কাচে আলোর বেগ বেগুনি অপেক্ষা 1.8 গুণ বেশি। কাচে লাল আলোর বেগ, লাল আলোর বেগ, আমরা জানি লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, তাহলে লালের আলোর বেগটাও সবচাইতে বেশি হবে। আর লাল আলোর বেগ বেগুনি অপেক্ষা কত গুণ বেশি? 1.8 গুণ। কাছে বিচ্ছুরণের ফলে আলোর প্রতিসরণের মাধ্যমে রংধনু বা রামধনু সৃষ্টি হয়। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আমি যে বছর পরীক্ষা দেই ওই বছর আসছে 16 সালে। বিচ্ছুরণের ফলে, তখন আমি এটা পারি নাই কারণ আমি এগুলা পড়ছিলাম না তখন, তখন আমি এই জিনিসগুলা স্কিপ করছিলাম, আমাকে পড়ানো হয়েছিল না। দেখো বিচ্ছুরণের ফলে আলোর প্রতিসরণের মাধ্যমে কি সৃষ্টি হয়? রংধনু বা রামধনু সৃষ্টি হয়। আর সূর্যের বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখা যায়। আকাশ কেন নীল দেখা যায়? সূর্যের আলোর বিক্ষেপণের কারণে। আর রংধনু সৃষ্টি হয় বিচ্ছুরণের কারণে, প্রতিসরণের মাধ্যমে। এই রশ্মিগুলার মধ্যে সবচেয়ে মধ্য রশ্মি হচ্ছে হলুদ। রেলের একটা বিক্ষেপণ সূত্র আছে, রেলের বিক্ষেপণ সূত্রটা হচ্ছে আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের 4 মানে চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক হচ্ছে আলোর বিক্ষেপণ। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার তরঙ্গ বিক্ষেপণ সবচাইতে কম হবে, তত কম হবে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, এই জন্য লাল আলোর বিক্ষেপণটা অনেক কম। বিক্ষেপণ কম হওয়ার কারণে এটা অনেক দূরে থেকে দেখা যায়। ঠিক আছে, দেখো বিক্ষেপণ হয় না বলে চাঁদের আকাশ কালো দেখা যায়, কারণ চাঁদে কি বায়ুমণ্ডল নাই। বায়ুমণ্ডল না থাকলে বিক্ষেপণ হবে না। বীক্ষণ কোণ, একটা কোণ আছে বীক্ষণ কোণ, এটার জন্য আমরা দূরের বস্তু ছোট দেখি আর কাছের বস্তু বড় দেখি। দেখবা আমাদের যদি কোনো একটা বস্তু দূরে দেখা যায় অনেক ছোট মনে হয়, ধরো 10 তলা বিল্ডিং এর উপরে বা 20 তলা বিল্ডিং এর উপরে একটা মানুষকে একটা পাখির মতো মনে হয়। কারণ কি, এই যে তার সাথে দূরত্বটা বেশি, সে যদি কাছে চলে আসে তাহলে তাকে আমরা বড় দেখি। এটা একমাত্র বীক্ষণ কোণের কারণে কি হয়, দূরের বস্তু ছোট কাছের বস্তু বড় দেখায়। শূন্য স্থানে আলোর কোনো বিচ্ছুরণ হয় না, শূন্য স্থানে আলোর কোনো বিচ্ছুরণ হয় না। লাল সবুজ নীল এগুলো হচ্ছে প্রাথমিক বর্ণ, আর লাল নীল আসমানি এগুলো হচ্ছে মূল বর্ণ। মূল বর্ণ। লাল আলোর বিক্ষেপণ কম, তাই অনেক দূরে দেখা যায়, তাই বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। সূর্যাস্তে আকাশ কি হয়, লাল দেখা যায়, এটার কারণ হচ্ছে লাল আলোর বিক্ষেপণ অনেক কম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20। ঠিক আছে, লাল আলোর বিক্ষেপণ অনেক কম হওয়ায় এটা অনেক দূরে দেখা যায়। এই জন্য দেখবা বিপদ সংকেতে কি করা হয়, লাল আলো ব্যবহার করা হয়। ট্রেন লাইনের যে লাল আলোর ল্যাম্প গুলা থাকে এগুলা দেখবা অনেক দূরে থেকে দেখা যায়। এ পর্যন্ত ক্লিয়ার না সবার? এই পর্যন্ত যতটুকু পড়াইছি ক্লিয়ার কিনা? থিওরি, এই থিওরি আরো যা যা লাগে আমি পরে দিয়ে দিব। এত থিওরি লেখি নাই, আমার অনেকগুলা থিওরি, এত থিওরি আসলে লেখা ক্লাস নেওয়া যায় না। যতগুলা লাগবে আমি সব থিওরি দিয়ে দিব, সমস্যা নেই। তবে এগুলা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এর বাইরে থেকে আসে না আসলে। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এখন দেখো
প্রতিসরাঙ্ক নির্ণয় করব আমরা। একটা সমবাহু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে? সবাই জানো আসলে, এটা হচ্ছে একটা হাই ভোল্টেজ কোশ্চেন। 19-20 4টাতে আসছে মনে হয়, আমি 3টা লিখছি, আর একটা বাকি আছে। প্রতি বছর 3 থেকে 4টাতে আসে, প্রতি বছর 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয়ে আসবে এটা, যে একটা সমবাহু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে? এটা সবাই জানো, কত হবে? √2। সমবাহু প্রিজম মানে এ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে ডেল এম ইকুয়াল টু দেওয়া আছে কত? 30। √2 মান 0.5 হয় না, না না 0.5 না, √2। দেখো এটা আমরা বের করব কিভাবে? মিউ ইকুয়াল টু সাইন এর মান 60, ডেল এম এর মান 30 ডিভাইডেড বাই কত? 2। আর সাইন 60 ডিভাইডেড বাই কত? 2। তাইলে আমরা এটাকে লিখতে পারি, উপরে হচ্ছে সাইন কত হয়? 90 এর 2 দিয়ে ভাগ করলে 45, মানে 1/√2। আর সাইন এখানে করলে কত হয়? হাফ। এই হাফ উপরে যায় হয় 2 কত? √2 ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে মিউ এর মানটা আমাদের আসতেছে √2। সবার এখানে আগে যাচ্ছে, তরণের স্ট্রিমিং কম হচ্ছে। রোমান √2, সবারটা ঠিক আছে। √2 √2 √2, ভেরি গুড। তাহলে দেখো এই যে এখানে একটা ট্রিক্স লিখছি, যে এ যদি 60 ডিগ্রি হয়, ডেল এম যদি 30 হয়, তাহলে √2 সবসময় এই মিউ সবসময় √2ই হবে। এদের যে কোনো দুইটা যদি দেওয়া থাকে, ধরো ডেল এম দেওয়া আছে 30, √2 মিউ দেওয়া আছে √2, তাহলে এ হবে কত? 60। এ দেওয়া আছে 60, মিউ দেওয়া আছে √2, ডেল এম কত হবে? 30। যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটা হচ্ছে কি? অ্যান্সার। অনেক সময় আরেকটা সূত্র ইউজ করে, অনেক অনেক টিচাররা এটা পড়ায়, যে এ ইকুয়াল টু হচ্ছে মিউ স্কোয়ার ডেল এম। ঠিক আছে, এই সূত্রটা অনেকে পড়ায়। দেখো এটা দিয়ে যদি এটা করা হয়, তাহলে দেখো এই যে মিউ স্কোয়ার ডেল এম, তাহলে মিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? এ ইকুয়াল টু হচ্ছে মিউ স্কোয়ার কি? ডেল এম। তাহলে মিউ সমান লিখতে পারি √a কত? ডেল এম। তার মানে কত? √2। এটা শুধু এ অঙ্কের কারণেই মিলবে, এই যে সূত্রটা শুধুমাত্র এ অঙ্কের কারণেই মিলবে, এটা কখনো ইউজ করবা না। এ অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক এটা ইউজ করা যাবে না। আর এই অঙ্ক আমাদের ইউজ করার দরকারও নাই, আমাদের ট্রিক শিখছি, যে কোনো দুইটা অ্যান্সার দেওয়া থাকলে অপরটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্ক করার দরকারই নাই আমাদের। এই সূত্রটা শুধুমাত্র এই কোশ্চেনের কারণে ইউজ করা যায়, সুতরাং এটা কোনো শর্টকাট হইতেই পারে না। শর্টকাট হচ্ছে সকল কোশ্চেনের কারণে অ্যান্সার হবে, শর্টকাট হচ্ছে সকল কোশ্চেনের কারণে প্রযোজ্য হবে। দেখো এই যে পরে একটা কোশ্চেন লিখছি, আমি তোমাকে দেখাই। একটা সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √3 হলে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে? একটা সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √3, তাহলে যদি আমি এই সূত্রটা ইউজ করি, দেখো ন্যূনতম বিচ্যুতি ডেল এম ইকুয়াল টু কত হবে? a/μ²। তাহলে দেখো এ সমবাহু মানে প্রিজম কোণ 60, মিউ স্কোয়ার মানে আমরা জানি কত? 3। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসতেছে 20 ডিগ্রি। এটা আমরা শর্টকাট ইউজ করে পাচ্ছি 20 ডিগ্রি। কিন্তু মেইন নিয়মে করে দেখো, মেইন নিয়মে আমরা যদি করি, তাহলে মিউ ইকুয়াল টু এ প্লাস সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই কত? 2। আর নিচে হচ্ছে সাইন এ বাই কত? a/2 মানে কত? 60/2। তাহলে দেখো মিউ এর মান দেওয়া আছে √3, আর 60/2 মান কত? হাফ। তাহলে হাফ দিয়ে √3 কে গুণ করলে √3/2 ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এ প্লাস ডেল এম বাই কত? 2। এখন এটাকে সাইন ইনভার্স এই পাশে আইনা সাইন ইনভার্স করলে এটার মান আসবে কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু এ প্লাস ডেল এম বাই কত? 2। তাহলে এখান থেকে আর গুণন করলে ডেল এম এর মান পাচ্ছি 60 ডিগ্রি। দেখো এইখানে পাইছি 20 ডিগ্রি, এইখানে পাইছি 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এই শর্টকাটটা প্রযোজ্য হইতো, এই যে আমাদের মিউ স্কোয়ার ডেল এম শর্টকাট যদি সবসময় প্রযোজ্য হইতো, সেটা আমরা শর্টকাট হিসেবে নিতাম। এই অঙ্কের ক্ষেত্রে দেখো মিলে না, 20 ডিগ্রি আসছে, এখানে আসছে কত? 60। তাহলে এটা আমরা নেওয়া যাবে না, এই শর্টকাট আমাদের কি কাটা।
এটা আমাদের নেটওয়ার্ক বইতেও দেওয়া আছে, আমি এবার এটা কাটা দিব, নেটওয়ার্ক বই থেকে এবার এটা বাদ দিয়ে দিব। এই শর্টকাটটা কখনো ইউজ করা যাবে না, অনেক টিচাররা এটা পড়ায়, শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে এই শর্টকাটটা। আর এটা আমরা শিখছি যে 60-30 হলে μ√2, আর যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটা অ্যান্সার। পরেরটা দেখো, একটা সরু প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি, এর মধ্য দিয়ে আলো যাবার সময় 30 ডিগ্রি বিচ্যুতি ঘটে, মিউ কত হবে? সরি 30 ডিগ্রি না, 3 ডিগ্রি বিচ্যুতি ঘটে, এটার মিউ কত হবে? তাহলে আমরা জানি ডেল ইকুয়াল টু মিউ -1 গুণন এ, মিউ ইকুয়াল টু 6। 6 কিভাবে হয়? মিউ ইকুয়াল টু 6, এটা তো মনে হয় ভুল হয়েছে, দেখো। তাইলে আমরা মিউ -1 এটা ইকুয়াল টু লিখতে পারি, প্রিজমের কোণ হচ্ছে কত? তাহলে 3/6, বা মিউ ইকুয়াল টু হচ্ছে হাফ প্লাস হচ্ছে কত 1, তার মানে আমাদের 1.5, মিউ এর মান আসতেছে কত? 1.5। সরু প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি, তাহলে এদের মধ্য দিয়ে আলো যাবার সময় 3 ডিগ্রি বিচ্যুতি ঘটে, মিউ এর মান কত হবে? 1.5 বা 3/2। 6 কিভাবে আসে আমি বুঝলাম না, দুইজনে অ্যান্সার দিল 6, মুনিয়া নাইমা। এর মান দেওয়া আছে 6, এটার মান দেওয়া আছে 3, তাহলে 3/6, হাফ প্লাস 1 1.5, নিয়ন 3/2, চন্দ্রিকা 1.5। ভেরি গুড। এরপরে দেখো, কোন প্রিজমে আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে বের হয়ে যায়, প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে? ইসরাত ঠিক আছে, মুনিয়া ঠিক আছে, ভেরি গুড। দেখো 60 ডিগ্রি প্রিজম কোণ যদি 60 ডিগ্রি হয়, ন্যূনতম বিচ্যুতি কোণ কত? তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 I2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, 45 প্লাস 45 মাইনাস 60 ইকুয়াল টু 30 ডিগ্রি, 30 ডিগ্রি। কোন প্রিজমে আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণেই বের হয়ে যায়, প্রিজমের কোণ 60 ডিগ্রি হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? I1 I2 দুইটার যোগফল দেওয়া আছে 90, I1 এর এটার ক্ষেত্রে এ দেওয়া আছে কত? 60, তাহলে 30 ডিগ্রি। এর পরেরটা দেখো, একটা ফ্লিন্ট কাচের তৈরি প্রিজমের প্রতিসরক কোণ নাইমা 30 ডিগ্রি, ভেরি গুড। একটা ফ্লিন্ট কাচের তৈরি প্রিজমের প্রতিসরক কোণ 10 ডিগ্রি, লাল আলোর জন্য নিয়ন 30, স্বর্ণালী 30, ভেরি গুড। লাল আলোর জন্য উপাদানের প্রতিসরাঙ্ক 1.57 হলে ফাতেমা 30 ঠিক আছে। যদি উপাদানের প্রতিসরাঙ্ক 1.57 হয়, বিচ্যুতি কোণ কত ডিগ্রি? তাহলে ডেল্টা ইকুয়াল টু মিউ -1, এটা খুলনা বিশ্ববিদ্যালয় 19-20, খুলনা 19-20 গতবার আসছে, তাহলে ইন্টু কত এ, মিউ এর মান দেওয়া আছে আমরা জানি কত? 1.57 -1 গুণন 10, তাইলে আমরা এখান থেকে পাচ্ছি 5.7। 1.57 থেকে 1 বাদ দিলে থাকে 0.57, এটাকে 10 দিয়ে গুণ করলে 5.7 কি ডিগ্রি, তাহলে বিচ্যুতি কোণ হচ্ছে 5.7 ডিগ্রি। একটা ফ্লিন্ট কাচের তৈরি প্রিজমের প্রতিসরাক কোণ 10 ডিগ্রি, লাল আলোর জন্য উপাদানের প্রতিসরাঙ্ক 1.57 হলে বিচ্যুতি কোণ কত? চন্দ্রিকা 5.7, নাইমা 5.7, নিয়ন 5.7, ভেরি গুড। সবার এই টপিকসটা ক্লিয়ার কিনা? 5.7 5.7 ঠিক আছে। এই যে প্রিজম ক্লিয়ার কিনা সবার? এ টু জেড প্রিজম, আলোর বিচ্ছুরণ, আলোর বিক্ষেপণ, অঙ্কগুলা সবার ক্লিয়ার হয়েছে কিনা? ইসরাত 5.7 ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো আমাদের টপিকস হচ্ছে অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র। ক্লিয়ার, ভেরি গুড। অনুবীক্ষণ এবং হচ্ছে আমাদের দূরবীক্ষণ যন্ত্র। এখন দেখো অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে কয় ধরনের আছে? সরল আছে, নবু আছে, আর একটা জটিল অনুবীক্ষণ যন্ত্র অথবা কি আছে? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখন দেখো অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সরল অনুবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধক কাচের ক্ষেত্রে বিবর্ধনের মানটা হবে
ওয়ান প্লাস ডি বাই এফ। ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার অথবা 0.25 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটা আমরা 9-10 থেকে শিখে আসছি। এরপরে দেখো, যদি চোখ থেকে লেন্সের দূরত্ব, লেন্স থেকে চোখের দূরত্ব বলা থাকে, বলা থাকে, এটা মানে হচ্ছে তাহলে সূত্রটা হবে 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। হচ্ছে লেন্স থেকে কি চোখের দূরত্ব, লেন্স থেকে চোখের দূরত্ব, এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। এরপরে আসি নবু দূরবীক্ষণ যন্ত্র। নবু দূরবীক্ষণ যন্ত্রে দুই ধরনের ফোকাসিং হয়, দুই ধরনের। একটা হচ্ছে স্বাভাবিক বা অসীম ফোকাসিং, আরেকটা হচ্ছে স্পষ্ট দর্শনের ফোকাসিং। তো আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে এটা 5 স্টার, এই যে এই টপিক্সটা, এটার ক্ষেত্রে নবু দূরবীক্ষণ যন্ত্র অসীম ফোকাসিং এর জন্য বিবর্ধন হচ্ছে f0 ডিভাইডেড বাই fe, নলের দৈর্ঘ্য হচ্ছে f0 প্লাস fe। f0 হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, fe হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব। তাইলে এটা আমাদের স্বাভাবিক বা অসীম ফোকাসিং নবু দূরবীক্ষণ। নবু দূরবীক্ষণের আরেকটা ফোকাসিং হচ্ছে স্পষ্ট দর্শনের ফোকাসিং। এটার ক্ষেত্রে বিবর্ধনের সমীকরণটা হচ্ছে f0 ইন্টু 1/d প্লাস 1/fe, অথবা এটাকে আরেকটা সমীকরণে লেখা যায় f0/fe হোল ব্র্যাকেট 1 প্লাস fe বাই কত d। সমীকরণগুলা মনে রাখতে হবে, মাস্ট, সমীকরণগুলা মাঝে মাঝে আসে। নলের দৈর্ঘ্য হচ্ছে l ইকুয়াল টু f0 প্লাস উপরে d আর f এর গুণফল, নিচে হচ্ছে d আর f এর যোগফল। আমরা সবগুলাই চিনি। d হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, মান ফিক্সড 0.25 মিটার অথবা 25 সেন্টিমিটার। fe হচ্ছে অভিনেত্র ফোকাস দূরত্ব, f0 হচ্ছে অভিলক্ষ। এরপরে জটিল, এটা লেস লাগবে না, যদি কেউ স্কিপ করো সেটাও হবে, তবে সূত্রগুলা জাস্ট দেখে রাখো, কখনোই লাগবে না। বিবর্ধন হচ্ছে m ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ 1 প্লাস ডি বাই এফি। নলের দৈর্ঘ্য হচ্ছে l ইকুয়াল টু ভি প্লাস ডি এফি বাই কত ডি প্লাস এফি। এগুলো হচ্ছে আমাদের সূত্র। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা অসীম ফোকাসিং এর জন্য নবু দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন এবং কি নলের দৈর্ঘ্য যদি আসে, এটা থেকে বেশি আসে। এরপরে দেখো, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে অভিনেত্র হিসাবে, এটা আমরা পরে আসতেছি, এবার জাহাঙ্গীরনগরে আসছিল, পরে আসতেছি। দেখো, যদি কোশ্চেনে বলা থাকে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, তাহলে এটার ক্ষেত্রে আমরা অঙ্কে ইউ ইকুয়াল টু ধরবো ইনফিনিটি, আর ভিটা হবে ঋণাত্মক যদি বলা থাকে ক্ষীণ দৃষ্টি। অভিলক্ষ যে লেন্সটা আছে, এই লেন্সে উৎপন্ন বিম্বটা হবে উল্টা এবং বাস্তব। অভিলক্ষ উল্টা, বাস্তব। অভিনেত্রের বিম্ব হবে সোজা অবাস্তব। জাহাঙ্গীরনগর 19-20 আসছে এটা। তাহলে দেখো, দূরবীক্ষণ যন্ত্র কয় ধরনের আছে? দুই ধরনের, একটা প্রতিসরণ বা রিফ্র্যাক্টিং, আরেকটা হচ্ছে প্রতিফলক বা রিফ্লেক্টিং। দুই ধরনের দূরবীক্ষণ যন্ত্র আছে। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল। এই দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে উন্মেষটা বড় হবে এবং ফোকাস দূরত্বটাও বড় হবে। বড় উন্মেষ ও ফোকাস দূরত্বের কি লেন্স থাকে। আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে অবতল দর্পণ বা উত্তল লেন্সের তৈরি। এই যে লাইনটা লেখছি, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র অভিনেত্র হিসেবে অবতল দর্পণ বা উত্তল লেন্স ব্যবহৃত হয়। জাহাঙ্গীরনগর কি 19-20 আসছে। তাইলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স বা অবতল দর্পণ ব্যবহৃত হয়। দেখো, প্রতিসরণ আছে তিন ধরনের, নবু বা জ্যোতিষ, ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলীয় দূরবীক্ষণ যন্ত্র। তাহলে গ্যালিলীয় দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে প্রতিসরণ। আবার এখানে প্রতিফলকে হচ্ছে নিউটনীয়, গ্রেগরি, আর একটা হচ্ছে হার্সেল। নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র। এগুলো হচ্ছে প্রতিফলক বা রিফ্লেক্টিং দূরবীক্ষণ যন্ত্র, মানে টেলিস্কোপ। দূরবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে কি টেলিস্কোপ। এই পর্যন্ত সবার ক্লিয়ার না? এই যে যতটুকু থিওরি পড়লাম, এখানে যা সূত্রগুলো মনে রাখবা তাহলেই হবে। এখন দেখো, ম্যাথ প্র্যাকটিস করব আমরা। একটা সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব 0.20 মিটার।
স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার হলে ওই যন্ত্রের বিবর্ধন কত হবে? ওই যন্ত্রের বিবর্ধন কত হবে? তাহলে দেখো, বিবর্ধন সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের সূত্র আমরা জানি 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই কত এফ। এ তো এখানে নাই, এ দেওয়া নাই, এ হচ্ছে 0। তাহলে আমাদের সূত্র হবে 1 প্লাস ডি এর মান 0.25 আর এর মানটা আমাদের কত দেওয়া আছে 0.25 আর এটার মান দেওয়া আছে 0.20। তো এটাকে আরো ভাঙায় লিখলে 1 প্লাস 5 ডিভাইডেড বাই কত 4, পয়েন্ট তুইলা দিয়ে যদি ভাঙায় লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই কত 4। তাহলে উপরে লিখতে পারি 9 বাই কত 4। 9 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 2.25। 9 কে 4 দিয়ে ভাগ করলে হবে 2.25। তাহলে এটাই হচ্ছে বিবর্ধন 9/4। ভেরি গুড নিয়ন। 2.25 চন্দ্রিকা, ভেরি গুড। তাহলে একটা সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.20 মিটার। অহনা 9/4, মুনিয়া 2.25। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। 9/4, 9/4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 2.25 বা 9 বাই কত 4। এরপরে দেখো, এটা অসংখ্যবার আসছে, মানে এই টাইপসটা আর কি। 10 বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট একটা নবদূরবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 55 সেন্টিমিটার, বিবর্ধন ক্ষমতা 10। অবিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব কত হবে? অবিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব কত হবে? অসীম ফোকাসিং এ বের করো। এটা কিছু বলা নাই, অসীম ফোকাসিং এ বের করো। তাহলে দেখো, আমরা এম ইকুয়াল টু দেওয়া আছে কত 10 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এফ নট ডিভাইডেড বাই এফই। তাহলে আমরা এফ নট সমান লিখতে পারি 10 এফই, 10 এফই। আবার আমরা এল এল ইকুয়াল টু জানি কত 55 সেন্টিমিটার দেওয়া আছে। এফ নট প্লাস এফই বা এফ নট সমান লিখতে পারি 10 এফই। তাহলে 11 এফই সমান হচ্ছে 55। সুতরাং এফই ইকুয়াল টু হচ্ছে 5। এফই ইকুয়াল টু কি 5 আর এফ নট ইকুয়াল টু হচ্ছে 50। আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট, অপশন টেস্ট। ভাগফল এফ নট বাই এফই ইকুয়াল টু কত হবে 10। ভাগফল এফ নট বাই এফই, ভাগফল হবে 10 আর এফ নট প্লাস এফই এটা হবে কত 55। দেখো এই যে 50 আর 5 যোগফল 55 আর ভাগফল হচ্ছে কত 10। 5 এবং 55, ভেরি গুড। 5 55, ভেরি গুড। সরি 50 5, নাইমা 55, চন্দ্রিকা এফই এটা একটা মনে হয় 0 বাদ পড়ছে এফ নোটে, চন্দ্রিকা। এরপরে দেখো 55, ভেরি গুড, ঠিক আছে। একটা নব দূরবীক্ষণ যন্ত্রের নিয়ন এফ নট হচ্ছে 50, এফই হচ্ছে 5, ঠিক আছে, ভেরি গুড। একটা নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 50 এবং কত 50 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এই যন্ত্র দ্বারা সৃষ্ট বিবর্ধন কত হবে? একটা নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং কি অভিনেত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের কি দেওয়া আছে ফোকাস দূরত্ব যথাক্রমে 50 এবং কি 5 সেন্টিমিটার। তাহলে 50 আর 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাইছে কি বিবর্ধন কত হবে? ঠিক আছে, বিবর্ধন সৃষ্ট বিবর্ধন কত হবে? দেখো এখানে তো অসীম ফোকাসিংও বলে নাই, আবার স্পষ্ট ফোকাসিংও বলে নাই, ঠিক আছে। নব দূরবীক্ষণ বলছে ঠিক আছে, কিন্তু এখানে বলে নাই যে এটা কি অসীম ফোকাসিং এ বের করো অথবা কি স্পষ্ট ফোকাসিং এ বের করো। জাহাঙ্গীরনগর এই ইউনিটে আসছে 19-20। তাহলে আমরা অসীম ফোকাসিং এ যদি বের করি এম এর মানটা কত আসবে? এফ নট ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু কত আসবে 10। এটা আমাদের কি স্পষ্ট ফোকাসিং এ যদি সরি অসীম ফোকাসিং এ বের করি, এটা অপশনে ছিল না। জাহাঙ্গীরনগরে এটা আসছে অপশনে কি
নাই, এটা বের করা তো আমাদের 1 সেকেন্ডের ব্যাপার, ভাগ করে দেবো জাস্ট। এটা অপশনে নাই, তাইলে আমাদের চিন্তা করতে হবে, আমাদের কি বের করতে হবে? এইটা না বের করে স্পষ্ট ফোকাসিং বের করব। স্পষ্ট ফোকাসিং, স্পষ্ট ফোকাসিং মানে কি হবে? এফ নট এর পরে কি হবে? 1/d প্লাস এফ ই বাই কত? 1/f ই। এটা হচ্ছে আমাদের কি সূত্র। এটা অপশনে নাই, তাহলে আমরা এই সূত্র দিয়ে এখন কি করব? বের করব। দেখো এটা দিয়ে যদি বের করি তাহলে আমাদের কত আসে? 50 1/25 প্লাস 1 কত? 5। এখন দেখো যদি আমরা এখান থেকে করি তাহলে কত আসে? 6/25 গুণন কি 50, তাহলে ইকুয়াল টু 12 সেন্টিমিটার। স্পষ্ট 12 সেন্টিমিটার। ভেরি গুড, নিয়নেরটা ঠিক আছে। স্পষ্ট দর্শনের ক্ষেত্রে অসীমে 10 হবে, আর একটা হচ্ছে কত? স্পষ্ট 12। যদি কোনো কিছু উল্লেখ না থাকে, আমাদের এখানে বইলা দেয় নাই যে এটা স্পষ্ট দর্শনে বের করো অথবা অসীমে বের করো। আমাদের প্রথমে বের করব কি দিয়ে? নর্মালি বের করব এটা দিয়ে। যদি দেখি অপশনে নাই, তখন আমরা বের করব এটা স্পষ্ট, আর এটা হচ্ছে অসীম। 12 12 12। ভেরি গুড। তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। জাহাঙ্গীরনগর এইচ ইউনিটের কোশ্চেন 2019-20 আইটি অনুষদের। তাইলে এটা হচ্ছে আমাদের নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব 12 12 12। ভেরি গুড, ঠিক আছে সবারটাই। এরপরে দেখো একজন ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। কি ধরনের কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে ত্রুটি দূর হবে? কি ধরনের কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে এই ত্রুটি কি হবে? দূর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 রিটেনে আসছে এটা, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 রিটেনে আমরা আগেই শিখছি, ক্ষীণদৃষ্টি থাকলে ইউ হবে কি? ইনফিনিটি, আর বি হবে ঋণাত্মক। তাহলে ইউ এর মান ইনফিনিটি, ভি এর মান দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার, মানে -0.5 মিটার। তাহলে আমরা ক্ষমতা জানি 1/p সমান কত? 1/f। পি সমান 1/f। তাহলে আমরা সূত্র জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তাহলে 1/u এর মান 1/ইনফিনিটি মানে আমরা জানি 0। অবতল লেন্স। ভেরি গুড নাইমা তাহিরা নিসা। অপশনে যদি দুইটাই থাকে, এই অপশনে দুইটা দিবে না নাইমা। অপশনে যদি দুইটা থাকে তাহলে দাগাবা হচ্ছে স্পষ্টটা, সরি অসীমেরটা। যদি অপশনে দেখো দুইটাই আছে, তাইলে যদি তুমি স্পষ্ট অসীম বের করে দেখো 10 আছে অপশনে, তাহলে তো পরেরটা করবাই না। পরেরটা করার দরকারই নাই, 10 জায়গায় দিবা। এইভাবে কখনোই কোশ্চেন কর্তা দুইটাই দিবে না অপশনে, ঠিক আছে? যদি দিয়েও দেয়, ধরো 12 আছে 10 আছে, তুমি তো পরেরটা করবাই না, স্পষ্ট করার দরকারই নাই। তুমি অসীম কইরা যদি অ্যান্সার 10 পায় যাও, অপশনে 10 থাকে, ওইটাই দাগায় দিবা। অবতল লেন্স, এটা পারছিলাম নিয়ন। ভেরি গুড। তাহলে দেখো এটা 0 আর এটা হচ্ছে মাইনাস কত? মাইনাস, এটা 1/0.5, তার মানে মাইনাস কত? 2 ডায়োপ্টার। -2 ডায়োপ্টার। মাইনাস আসছে, তাহলে অবতল লেন্স। আর ক্ষমতা তাহলে কত হবে? মাইনাস কত? অবতল লেন্স এবং ক্ষমতা হবে 2 ডায়োপ্টার, -2 ডায়োপ্টার। তাইলে 2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স ব্যবহার করতে হবে। 2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসছিল। এটা পারছো, তাহলে তো রিটেনে ভালো মার্কস পাওয়ার কথা ছিল নিয়ন। দেখো নবু দূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির ক্ষমতা 0.5 ডায়োপ্টার আর একটা হচ্ছে 20 ডায়োপ্টার। যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? রাজশাহী 17-18, যে জাহাঙ্গীরনগর 19-20। এই যে দেখো নবু দূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুইটার ক্ষমতা দেওয়া আছে 0.5 ডায়োপ্টার আর একটা 20 ডায়োপ্টার। যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? সবাই বের করবা। তাহলে বিবর্ধন ক্ষমতা m ইকুয়াল টু আমরা জানি f0 ডিভাইডেড বাই কত? fe। আবার f0 সমান লিখতে পারি 1/p0।
আর 1/p। তাহলে দেখো পি উপরে হবে, পি এর মান কত 20, আর এফ ই হবে কি পি নটটা হবে নিচে, তাহলে পি নটের মান কত 0.5। তাহলে এই 20 রে 0.5 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে মান আমাদের কত আসবে, 2/5 দিয়ে ভাগ করলে আমরা জানি কত হয় 40। 2/5 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে কত 40। 40, ভেরি গুড চন্দ্রিকা। দেখো ক্ষমতা দেওয়া আছে, আমাদের এফ নট দেওয়া নাই, আমরা ক্ষমতা দেওয়া থাকলে এফ নট বের করতে পারি। ধরো বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, কালকে বলছি আমি ভালো করে বলছি, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তাইলে আমরা এফ কিভাবে বের করব, বক্রতার ব্যাসার্ধ ডিভাইডেড বাই কি 2। ফোকাস দূরত্ব দেওয়া না থাকলে বক্রতার ব্যাসার্ধ আছে, আমরা এফ বের করবো r/2। আবার ফোকাস দূরত্ব দেওয়া নাই, ক্ষমতা দেওয়া আছে, কিভাবে বের করব 1/p। 40 অহনা 40, স্বর্ণালী 40, মুনিয়া 40, নিয়ন 40, রোমান 40, ইসরাত 40। ভেরি গুড, ঠিক আছে সবারটাই। এই দেখো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান এই পর্যন্তই শেষ। সবার ক্লিয়ার কিনা? মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, একদম সেকেন্ড পার্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর ভৌত আলোতে আসলে সবই থিওরি, আমি এত থিওরি লেখি নাই, থিওরিগুলো আমি পরে দিয়ে দিব, যতগুলা লাগবে থিওরি যা যা লাগবে আমি দিয়ে দিব, আর যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট এগুলা এখন পড়ায় দিব। তাইলে হচ্ছে আমাদের জ্যামিতিক আলো এই পর্যন্ত শেষ। ভৌত আলোতে ম্যাথের আসলে কিছুই নাই, 2টা সূত্র, ভৌত আলো 2টা সূত্র, ঠিক আছে, 2টা সূত্র মাত্র। একটা হচ্ছে দুরার প্রস্থ দুরার ওইটা, আর একটা হচ্ছে চরম অবমের সূত্রটা। এই পর্যন্ত সবার ক্লিয়ার? তাহলে জ্যামিতিক আলো আমাদের শেষ। জ্যামিতিক আলো থেকে 2টা কোশ্চেন থাকে, ম্যাক্সিমামলি 2টা থাকে, আর হচ্ছে একটা তো থাকবেই মাস্ট, একদম মাস্ট কোশ্চেন যদি থাকে এমন একটা অধ্যায় থাকে, এটা হচ্ছে জ্যামিতিক আলো, মানে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখন দেখো ভৌত আলো, আমাদের এখন টপিকস হচ্ছে ভৌত আলো। ক্লিয়ার ক্লিয়ার, পরিষ্কার পরিষ্কার, আচ্ছা ঠিক আছে। আজকে আলহামদুলিল্লাহ নেট প্রবলেম নাই, ভেরি গুড। তাহলে আজকে মোটামুটি নেট প্রবলেম নাই, এখনো 1 ঘন্টা হয় নাই ক্লাস। দেখো ভৌত আলোক বিজ্ঞানের আমরা তত্ত্বগুলা শিখছি, কে কি তত্ত্ব দেয় আমরা জানি। নিউটনে কণা তত্ত্ব দিছে, ম্যাক্স প্লাঙ্কে কোয়ান্টাম তত্ত্ব দিছে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব দিছে, আর হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিছে। এগুলা লেখি না, এগুলা প্রথমত আমরা শিখে আসছি ভৌত জগতে, যে কে কোন তত্ত্ব দিছে, এটা আমি এখানেও আছে তত্ত্বগুলা। নিউটন কণা তত্ত্ব, হাইগেন তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েল তড়িৎচুম্বক তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব। দেখো পয়েন্টিং ভেক্টর লাগে না, তারপরেও শিখা রাখো লেস, এই অধ্যায় মানেই লেস, ঠিক আছে, এই অধ্যায় মানে হচ্ছে লেস ইম্পর্টেন্ট। কিন্তু ব্যতিচারের কিছু জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, ব্যতিচার, অপবর্তন। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট হচ্ছে ব্যতিচার, অপবর্তন। তাহলে দেখো পয়েন্টিং ভেক্টরের একটা সূত্র হচ্ছে 1/μ0, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র, দুইটার ক্রস গুণফল। আবার এই এইচ দিয়ে লিখতে পারি কত, v/কত μ0, ঠিক আছে, v/μ0। এখন দেখো যা সূত্র মনে রাখবা, লাগবে না। হ্যাঁ থিওরি গুলা হচ্ছে আমি রাতের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ, থিওরি গুলা রাতের মধ্যে আমি দিয়ে দিব, সমস্যা নাই, যতগুলা থিওরি আছে। এরপরে দেখো আলোক বর্ষ, আলোক বর্ষ 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কি 1 আলোক বর্ষ। আলো 1 বছরে যে নেটওয়ার্ক কার কার কাছে আছে, নেটওয়ার্ক অথবা অ্যাসপেক্ট, নেটওয়ার্ক বা অ্যাসপেক্টের থিওরি যদি তুমি পড়ো তাইলেই হবে। ওইটা আমি মোটামুটি সাজায় দিছি থিওরিগুলা, ওই থিওরিগুলা পড়লেই হয়ে যাবে, সমস্যা নাই। নেটওয়ার্কে অবশ্য অনেক কম করে দেওয়া, জাস্ট ইম্পর্টেন্ট গুলা, অ্যাসপেক্টের ডিটেলস দেওয়া আছে। দেখো আলোক বর্ষ 1 বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কি 1 আলোক বর্ষ। আমরা প্রথম অধ্যায়ে শিখছি ভৌত জগতে আলোক বর্ষের একক হচ্ছে কি মিটার বা কিলোমিটার, মাত্রা হচ্ছে এল, দূরত্বের মাত্রা। 1 লাইট ইয়ার ইকুয়াল টু আমরা জানি, 1 লাইট ইয়ার ইকুয়াল টু আমরা জানি 9.46 গুণন 10⁻12 কিলোমিটার, অথবা 9.46 গুণন 10⁻15 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে 1 আলোক বর্ষ। আলোক বর্ষ কার একক?
দূরত্বের একক, ঠিক আছে। দূরত্ব আলোক বর্ষ দ্বারা কি বোঝায়? একটা দূরত্ব বোঝায়। বছর মানে বর্ষ দেখে অনেকে এটাকে সময় ভাবে, বর্ষ দেখে এটা সময়ের একক মনে করে, কোশ্চেনে কিন্তু আসে। তাহলে এটা আমাদের লাগবে না, সময় এটা হচ্ছে আমাদের লাগবে না, মানে সময়ের একক না। আমাদের আলোক বর্ষটা অবশ্যই কি হবে? দূরত্বের একক, দূরত্ব। আলোক বর্ষ দ্বারা আমাদের বোঝায় কি? দূরত্ব বোঝায়। দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, এটার সূত্র হচ্ছে 1/√μ0 ε0, 1/√μ0 ε0। তাহলে এটার আমরা জানি বেগের মাত্রা কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই সূত্রটাই আসছে রাজশাহী 19-20, এই সূত্রটাই আসছে 19-20, যে আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ কত, এই যে এই সূত্রটাই ডিরেক্ট দিয়ে দিছিল রাজশাহীতে। এরপরে দেখো 19-20 4টে না 3টাতে আসছে যে √ε0 এর একক কি হবে? আলোর বেগের একক যদি মিটার পার সেকেন্ড হয়, √ε0 এর একক কি হবে? পার মিটার সেকেন্ড। কারণ এটা উপরে যায় কি হয়? মিটার পার সেকেন্ড হয়, উপরে যায় কি হয়? মিটার পার সেকেন্ড হয়। তাইলে এইটুকুর একক কি? পার মিটার সেকেন্ড। আর যদি রুটের ভিতরে শুধু এইটুকু দেয়, রাজশাহীতে আমি যখন পরীক্ষা দিই এইচ ইউনিটে দিছিল, আর ইউ এইচ ইউনিট 16-17 এটা দিছিল, যে μ0 ε0 16-17তেও দিছে, 17-18তেও দিছে। এই কোশ্চেনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো μ0 এর একক তাহলে কি হবে? রুট তুইলা দিছি, তাহলে μ0 m ইনভার্স টু a স্কয়ার, রুট তুইলা দিছি। আর যদি রুট দিয়ে দেয় তাহলে একক হবে মিটার পার মিটার সেকেন্ড। এইটাকে আবার লিখতে পারি, দেখো এটাকে মানে হচ্ছে কি? 1/ভেলোসিটি, 1/ভেলোসিটি মানে কি? 1/বেগের একক, 1/বেগ। আর যদি এইটা রুট তুইলা দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/ কত? ভেলোসিটি স্কয়ার, 1/ভেলোসিটি স্কয়ার। আরেকটা সূত্র আছে, আলোর বেগ ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান ডিভাইডেড বাই চুম্বক ক্ষেত্রের শীর্ষমান, অথবা অনেক সময় বলা হয় তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই কি? চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের অনুপাতকেই আলোর বেগ, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান ডিভাইডেড বাই চুম্বক ক্ষেত্রের শীর্ষমান, অথবা ই বাই কত? বি, দুইটাই ইউজ করা হয়। এই পেজের সবাই ক্লিয়ার না? এই যে যতটুকু পড়লাম আলোর বেগের, এইটা সবচাইতে ইম্পর্টেন্ট। এইখানে প্রতি বছরই আসে, 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয় এককটার প্রতি বছরই আসে। এরপরে দেখো দশা পার্থক্য, পথ পার্থক্য, আমাদের ক্লিয়ার। এটা আর পড়াবো না, তরঙ্গতে পড়াইছি আমি, এটা সবাই পারো। এই অধ্যায়তেও আছে দশা পার্থক্য, পথ পার্থক্য, এই অধ্যায়েও আছে। তাহলে এটা আমরা কি? ক্যান্সেল, বাদ। এখন দেখো কোন তাড়িৎ চুম্বক তরঙ্গের সর্বোচ্চ চুম্বক ক্ষেত্রের মান 3.3 গুণন 10⁻⁻ কত? -7 টেসলা। 3.3 গুণন 10⁻⁻7 টেসলা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তাহলে এটার ক্ষেত্রে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা কিভাবে বের করব? E0 ইকুয়াল টু সি বি নট। সি হচ্ছে 3 গুণন 10⁸ গুণন 3.33 গুণন 10⁻⁻ কত? -7। এটা দিয়ে কাটলে থাকে একটা 10 থাকে, -7কে কাটা দিলে একটা 10। 3.3 কে যদি আমি গুণ করি তাহলে 9.9, তার মানে এটার মান আসে কত? 99। এটার মান আসে 99। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। তাহলে দেখো আমার এখান থেকে এটার মান আমরা পাচ্ছি কত? 99। এটা আমরা জানি একক কি? নিউটন পার কি? কুলম। তড়িৎ ক্ষেত্রের একক তো আমরা জানি নিউটন পার কুলম। তাহলে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গের সর্বোচ্চ চুম্বক ক্ষেত্রের মান 3.3 গুণন 10⁻⁻7, এর সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? 99। স্বর্ণালী, ভেরি গুড। 99 নিউটন পার কি? কুলম। মুনিয়া 99, 99 সব।
দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষা 99 90 টাকা দিয়ে কি কিনছে, একটা জিনিস কিনলো, তাহলে ওই জিনিসের দাম কত? সরি, কিভাবে যেন একটা ধাঁধা আছে, 99, মেয়ের নাম থাকে নীরা আর এখানে থাকে কি 90। তাহলে দেখো 98 টাকা কেজি হলে 1 কেজি 10 কেজি আটার দাম কত? 98 টাকা কেজি হলে 10 কেজি আটার দাম কত? এই ধরনের ধাঁধা থাকে। জাহাঙ্গীরনগরের জন্য কিছু কিছু ধাঁধা আসে, অমুকের মামা, অমুকের খালা, অমুকের জ্যাঠা, অমুকের ফুপা তোমার কি হয়, ইটিসি টাইপের ধাঁধাগুলা কিন্তু জাহাঙ্গীরনগরে আসে। এবার জাপসা। আচ্ছা দেখো এখন ক্লিয়ার কিন, ক্লিয়ার হইলে বইলো। ক্লিয়ার হইলে জানায়ও। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এখন দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ডুরার প্রস্থের সূত্রটা হচ্ছে ল্যামডা ডিভাইড 2a। ডুরার প্রস্থ চাইলে নিচে অবশ্যই একটা 2 থাকবে, আর যদি বলা থাকে এনতম উজ্জ্বল বা অন্ধকার ডুরার দূরত্ব, নিচের 2টা থাকবে না। উজ্জ্বল বা অন্ধকার ডুরার দূরত্ব বললে এন হচ্ছে যে কততম, এনতম, ল্যামডা ডিভাইড কত এ। তাহলে দেখো এক্স প্রপোর্শনাল টু ডি, এক্স প্রপোর্শনাল টু ল্যামডা, এক্স প্রপোর্শনাল টু 1/a। এখন কোনটাকে কি বলে? ডি হচ্ছে সির হতে পর্দার দূরত্ব, ডি হচ্ছে সির থেকে পর্দার দূরত্ব, এ হচ্ছে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, এ হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, আর ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব। দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, ডি 2 গুণ করা হলো এ অর্ধেক করা হইলে ডুরার প্রস্থ কত গুণ হবে? ডি 2 গুণ এ অর্ধেক করলে ডুরার প্রস্থ কত গুণ হবে? সবাই আনসার দিবা। ডি 2 গুণ তারপর হচ্ছে এ অর্ধেক করলে ডুরার প্রস্থ কত গুণ হবে? সবাই আনসার দিবা। আমরা ক্লাসের প্রায় শেষ দিকে, আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। আমি থিওরি যেগুলো আছে এই অধ্যায়ের থিওরিগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই। আগে ম্যাথ পার্টটা ক্লিয়ার করো, ম্যাথ পার্টটা ক্লিয়ার হয় কিনা। যদিও এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে থিওরিটিক্যালি আসার সম্ভাবনা 90%, ম্যাথ আসার সম্ভাবনা হচ্ছে 0.009%। থিওরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই অধ্যায়ের। অপরিবর্তিত, নিয়ন বলছে অপরিবর্তিত, স্বর্ণালী বলছে সেম, চন্দ্রিকা বলছে কি সেম, 4 গুণ হনা নাইমা হনা সেম কিভাবে বললো আমি বুঝলাম না। এখানে ডি হচ্ছে 2 গুণ করছে, ডি যদি 2 গুণ করে তাহলে এক্স ইকুয়াল টু উপরে 2 নিচে হাফ ইকুয়াল টু হচ্ছে 4 গুণ, 4 গুণ হবে। আবার আরেকজন বলে সেম, ইসরাত ডি 2 গুণ করছে, ডি এর সাথে সম্পর্ক কি? ডি এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে দেখো ডি 2 গুণ আর এ করছে কত? অর্ধেক, তাহলে উপরে কত গুণ হবে? 4 গুণ। সবাই সেম বললো, এটা বুঝলাম না আমি। এত সহজ একটা কোশ্চেন সেম কিভাবে হয়? এরপরে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব